সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের নিয়মিত টক শো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব এবং বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক জনাব সোহেল সামাদ বাচ্চু। জনাব বাচ্চু, আপনাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, এই যে চাঁদাবাজি করতে গিয়ে যে ছাত্ররা ধরা পড়লো, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটি হতাশাজনক সংবাদ। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন, আর আপনাদের মনে থাকা উচিত যে বাংলাদেশের ইতিহাসে একটি চরম একচ্ছত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে অনেকাংশে ধ্বংস করে দিয়েছিলেন, যেখানে বাংলাদেশের জনগণের স্বাধীন মত প্রকাশের কোনো সুযোগ ছিল না এবং একচ্ছত্রভাবে তার আধিপত্য, তার রাজত্ব, তার শাসন ব্যবস্থা তিনি পরিচালিত করছিলেন। এক কথায় বলতে গেলে তার শাসন ব্যবস্থা থেকে আমাদের বাংলাদেশের জনগণের বেরিয়ে আসা অনেকটা দুঃসাধ্য ছিল। এই কারণে তিনি যে কথিত নির্বাচনগুলো পরিচালিত করছিলেন, সেই নির্বাচনগুলোর মধ্য থেকে আওয়ামী লীগ সরকারের পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এরূপ কোনো পরিস্থিতি তখন ছিল না। আমি আর দামির নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশের গণতন্ত্রকে সমূলে বিনাশ করেছিলেন প্রাক্তন সেই প্রধানমন্ত্রী। তারপরে এই কোটা বিরোধী আন্দোলন থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার চূড়ান্ত অংশগ্রহণ, ছাত্র জনতার চূড়ান্ত অংশগ্রহণের মধ্য থেকে 5ই আগস্ট সেই আওয়ামী লীগ সরকারের একটি লজ্জাস্কর পরাজয় বরণ করেন এবং দেশ ছেড়ে তারা পালাতে বাধ্য হয়। তখন বাংলাদেশের আপামর মানুষের মধ্যে একটা অসীম সম্ভাবনা ছিল যে বাংলাদেশ এবার একটা কিনারা পাবে, একটি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি হবে। কিন্তু পরবর্তীতে সেই গণ অভ্যুত্থানকে আমরা অনেকাংশেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। এটাকে আমরা মেটিকুলাস ডিজাইন বলে এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অংশগ্রহণ, বাংলাদেশের জনগণের যে মুক্ত হওয়া বা বৈষম্য মুক্ত সমাজের যে চেতনা, সেই চেতনাটা একটা শ্রেণী তাদের নিজের কবজায় করে নিল এই মেটিকুলাস ডিজাইন কথাটা ব্যবহার করে। এরপরে আমাদের নোবেল জয়ী তারকা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই মেটিকুলাস ডিজাইনের যারা অংশগ্রহণকারী ছিল তারা সকলে মিলে একটি সরকার গঠন হলো, যেটার নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আমরা দেখলাম যে মবের রাজত্ব, আমরা দেখলাম একচ্ছত্র চাঁদাবাজি, সন্ত্রাস, গুম খুন, হত্যা, ধর্ষণ সহকারে বাংলাদেশ এক বিভীষিকাময় অবস্থা। কিন্তু আমাদের মনে আস্থা ছিল যে এই জুলাই চেতনার এই ছাত্র জনতা বা এই ছাত্ররা যারা মূলত পরবর্তীতে এনসিপি করেছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে রাজনীতির এই নিকৃষ্টতম চর্চা, এই চাঁদাবাজি, এই সন্ত্রাসবাদী কার্যক্রমে যে কখনো সম্পৃক্ত হবে সেটা আমাদের কারোরই কোনো ধারণায় ছিল না, কল্পনায় ছিল না, জল্পনায় ছিল না। পরবর্তীতে এই পিএস কাণ্ড, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ, পাচার, এই 1300 কোটি টাকা না, সরি, এই শেখ হাসিনার 15 বছরে তার পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, আর আমাদের এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস 300 কোটি টাকা। তো এইখানে এক দরবেশ বাংলাদেশে বই কাণ্ড, বই ছাপানো, বই পায়নায়, সেই বই ছাপানোর যে কেলেঙ্কারি, সেখানেও প্রায় 400-500 কোটি টাকার একটা খবর আমরা টিভির মাধ্যমে, টিভি সংবাদে শুনেছি। তো এই হলো আমাদের বর্তমানে একটি হতাশাজনক অবস্থা। তো সেই হতাশাজনক জায়গা থেকে আমরা এখনো আশাহত হয়নি। আমরাও ক্ষুদ্র অংশে, তারা হয়তো বৃহৎ অংশে বাংলাদেশের এই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে আন্দোলন, সেখানে অংশগ্রহণ করেছিল
এবং তারা এখন চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছাত্র জনতা কথিত এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি। কিন্তু আমরা যারা বাহির থেকে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার যুদ্ধের সাথে অংশগ্রহণ করেছিলাম, যারা পিছনের সারির যোদ্ধা, তারা এখনো দৃঢ়ভাবে আশা করি, বিশ্বাস করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখতে চাই, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, একটা চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের এই অশুভ ছায়া থেকে বাংলাদেশ কখনো মুক্তি পাবে না। সকল রাজনৈতিক দলগুলোকেই স্বচ্ছতার মধ্যে আসতে হবে, জবাবদিহিতার মধ্যে আসতে হবে, তবেই বাংলাদেশের এই অন্ধকার কাটবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন যে অনেকেই মেটিকুলাস ডিজাইনের কথা বলে এই পরিস্থিতি সৃষ্টি করেছে, তার মানে আপনি অনেকেই দায়ী করছেন। কিন্তু আমরা যেটুকু জানি এই কথাটি তো প্রথম যিনি বলেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, যিনি এখন সরকারের প্রধান। তাহলে তার কথাটি অন্যরা প্রতিধ্বনিত করছে, তাহলে যিনি মূলত বলেছেন তাকে দায়ী না করে আপনি অন্যদেরকে দায়ী করছেন কেন? না, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যাকে অসীম আশা, বিশ্বাস এবং ভরসার জায়গায় বাংলাদেশের গুরু দায়িত্ব তার উপরে দিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একজন অর্থনীতিবিদ, নোবেল জয়ী সম্মানিত ব্যক্তি। তিনি যখন আপনার এটাকে মেটিকুলাস ডিজাইন বলে আখ্যায়িত করে দিয়েছেন, তখন আর এটার বলার কোনো অবকাশ নেই যে এটা মেটিকুলাস ডিজাইন না। এখানে আপনি যদি ছাত্র জনতার সেই মৃত্যুর মানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান বা যে আন্দোলন, সেই আন্দোলনের মৃত্যুর তালিকা যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে ছাত্রদের চাইতে সাধারণ জনতাদের মৃত্যুর তালিকা অনেক বড়। আসলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য কিন্তু সাধারণ জনগণ, বাংলাদেশের আপামর সকল জনগণ, ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত মনে প্রাণে চেয়েছিল যে শেখ হাসিনার পতন হোক। আমি অনেক আওয়ামী লীগ নেতাদেরকে চিনি যারা মনে প্রাণে চেয়েছিল যেন শেখ হাসিনার এই দুঃশাসন থেকে বাংলাদেশ মুক্তি পাক, বাংলাদেশ যেন গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা আসুক। কিন্তু তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এটাকে মেটিকুলাস ডিজাইন বলে ফেলেছে, তখন এই জায়গা থেকে আমাদের আর সরার কোনো অবকাশ নেই যেটা মেটিকুলাস ডিজাইন ছিল না। তিনি জেনে বুঝেই বলেছেন, তার মতো একজন বিজ্ঞজন ব্যক্তি কখনো কোনো কথা না বুঝে বলতে পারেন না। কিন্তু তখনই এই গণ অভ্যুত্থানের মৃত্যু ঘটেছে। কারণ কি, আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা পিছনের সারির যোদ্ধা, তারা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছি। যারা এখন অব্দি হৃদয়ে লালন করি যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হবে, যেখানে ন্যায়ের মানদণ্ড সুনিশ্চিত হবে, যেখানে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু তিনি এই একটা শ্রেণীকে, এই মেটিকুলাস ডিজাইনের একটা শ্রেণীকে সুবিধা দিয়েছেন, রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা পথসভা করতেছে, সেখানে সব রকমের সহযোগিতা, সেখানে পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সেনাবাহিনীর প্রোটেকশন, সেখানে বিভিন্ন রকমের মহড়া, সেখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ট্যাঙ্ক, এই সব কিছু দিয়ে এই একটা শ্রেণীকে যারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ, তাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আমরা আসলে খুবই হতাশ এবং খুবই বিব্রত যে আমরা আশা করি যে বাংলাদেশে একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা আসবে, একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভুলগুলো শুধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সমান মর্যাদা দিবে এবং যারা ইন্ডিভিজুয়াল বিভিন্ন অপরাধের সাথে জড়িত, বাংলাদেশের এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, টাকা পাচারের সাথে জড়িত, বাংলাদেশের এই একক শাসন ব্যবস্থা তৈরির পিছনে যারা জড়িত, তাদেরকে জবাবদিহির আওতায় আনতেই পারে। কিন্তু যারা এই অপকর্মের সাথে জড়িত নয়, তাদের স্বাধীন মত প্রকাশ এবং স্বাধীন রাজনৈতিক চর্চা করার অবশ্যই অধিকার রয়েছে বলে এটা আমি মনে করি। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। একটি হচ্ছে, আপনি কি মনে করেন কিনা যে ডক্টর ইউনূসের সেই সক্ষমতা আছে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা যারা প্রত্যক্ষভাবে সেই আন্দোলনে যুক্ত ছিলেন, আপনারা বুঝতে পারলেন না যে এটা একটি মেটিকুলাস ডিজাইন, বাট ডক্টর ইউনূস বাইরে থেকে এটা কিভাবে বুঝলেন? আপনারা কি সেটি কখনো প্রশ্ন করেছেন কিংবা নিজেকে উপলব্ধি করেছেন যে আসলে আপনারা একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কাজ করেছেন? না, সত্য কথা বলতে গেলে আমরা এখন খুবই লজ্জিত এবং বিব্রত মনে করি, নিজেকে অপরাধী মনে করি এই কারণে যখন এটা মেটিকুলাস ডিজাইন।
আমরা মনে করেছিলাম বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার পতন অনিবার্য। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে একচ্ছত্রভাবে তার অধীনস্থ করে নিয়েছিল, সকল ডিপার্টমেন্ট করাপশন, সেখানে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টাকা পাচার, সেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, দলীয়করণ ছাড়া কিছুই হয় না, শেখ হাসিনা ছাড়া কোনো বিচার হয় না, যেখানে বিচার ব্যবস্থা পরিপূর্ণভাবে প্রভাবিত হয়েছিল, তখন বাংলাদেশের জনগণ শ্বাস ছেড়ে বাঁচার জন্য অতপ্রতভাবে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আমরাও অংশগ্রহণ করেছি। কিন্তু তখন আমরা খুনে অক্ষরেও, মানে আমরা ভুলে অক্ষরেও আমরা কখনো এটা অনুধাবন করতে পারিনি, বুঝতে পারিনি যে এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এবং আমরা আমাদের জীবনকে সর্বোত্তম বাজি রেখেছি। আপনারা বিশ্বাস করবেন না, সেই ছবি ফুটেজও আমাদের কাছে আছে, কিন্তু কখনো আমরা এটা কখনোই কল্পনা করতে পারি না যে এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এটা একটা ষড়যন্ত্র ছিল, কনস্পিরেসি ছিল। যখন আপনি এটাকে মেটিকুলাস ডিজাইন বলবেন, সাথে সাথে এটা কনস্পিরেসি, ষড়যন্ত্র হয়ে যাবে, যে আমরা একটা ষড়যন্ত্রের উপাদান ছিলাম, ষড়যন্ত্রের ম্যাটেরিয়াল ছিলাম। এটা ভাবতে গেলেও নিজেদের কাছে নিজের ছোট লাগে, লজ্জা লাগে এবং ধিক্কার যে আসলে আমরা এখনো সচেতন হয়ে উঠতে পারিনি যে কেউ আমাদের পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারে। এটা খুবই লজ্জাজনক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সক্ষমতা নাই এই রাষ্ট্র পরিচালনা করার, এবং তার মধ্যে সবচেয়ে যে রাষ্ট্র পরিচালনার জন্য যে বড় সবচেয়ে গুণ, যে সততা, স্পষ্টবাদিতা, যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা তার এই 1 বছরের কোনো কথার মধ্যে কোনো স্বচ্ছতা পাই নাই। হি ইজ অ্যাবসলিউটলি, সে একটা সত্যিকার অর্থেই একটা, মানে এমন একটা বিব্রতকর মানুষ যে কখনো কোনো কথা স্বচ্ছভাবে স্পষ্টভাবে বলতে পারে না। সে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে, মানে এই পৃথিবীতে নিকৃষ্ট যদি মানুষের স্বভাব চরিত্রকে ধরা হয়, তাহলে তার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটাকে আমি সবচেয়ে নিকৃষ্ট আচরণ হিসেবে মনে করি এই মুহূর্তে। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর, পীড়াদায়ক। তার উচিত সসম্মানে বিদায় নেওয়া। কারণ হচ্ছে এখানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে তার একটা ব্যাপক ভূমিকা ছিল। তিনি ছিলেন একটা সম্মানিত নেতা, অভিসংবাদিত নেতা। জিয়াউর রহমান ছিলেন একজন অভিসংবাদিত নেতা। তাদের মতো মানুষকে যখন বাংলাদেশের মানুষ তাদের মাথায় প্রস্তাব করে দেয়, তাদের মানে মোরাল, মানে মূর্তির উপরে, বা যেখানে জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করা হয়, সে দেশে কোনো একটা সময় ডক্টর ইউনূসের ছবিতে যে মানুষ মল ত্যাগ করবে না, তার কোনো গ্যারান্টি এই জাতি হিসেবে আমরা দিতে পারি না। কারণ আমাদের মধ্যে সেই আদব কায়দা, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, মার্জিত আচরণের যে রাজনৈতিক চর্চা, সেটা যে একেবারে চিরতরে সমূলে যে বিনাশ হয়ে গেছে, সেখান থেকে আসলে ফিরিয়ে আনা একটি সুস্থ ধারার রাজনীতি, একটি সুন্দর মার্জিত ভাষার রাজনীতি, একটি পরিমার্জিত যে গঠনমূলক আলোচনা সমালোচনা, সেখানে আদৌ আমরা ফিরে যেতে পারবো কিনা, সেটা ফিরে যেতে আমাদের কতদিন সময় লাগবে আমরা জানি না। তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এভাবে সীমা লঙ্ঘন করতে থাকে এবং এভাবে যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে থাকে এবং দেশের অর্থনীতিকে যদি এভাবে উৎপাটন করতে থাকে, সন্ত্রাস চাঁদাবাজিকে যদি প্রেসার গ্রুপ হিসেবে যদি এভাবে প্যাট্রোনাইজ করতে থাকে, এভাবে সহযোগিতা করতে থাকে, তাহলে আমি মনে করি অদূর ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও একই পথে হাঁটতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখনো বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু খুবই খুবই শান্তিপ্রিয়। তারা কিন্তু বাংলাদেশের একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। যদি এটাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, এখানে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকেও চরম মাসুল দিতে হবে বলে আমি ধারণা করি। আপনি কি মনে করেন না তাহলে আপনি যে অবস্থার কথা বলছেন, সেই প্রেক্ষিতে শেখ হাসিনার সরকারই ভালো ছিল? তখন এক ধরনের শৃঙ্খলা ছিল দেশে, এরকম বিশৃঙ্খল পরিস্থিতি ছিল না। তখন শৃঙ্খলা ছিল, কিন্তু তার দলীয় প্রভাবের শৃঙ্খলা ছিল। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্রে একটা নির্দিষ্ট দলের মাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের কাম্য নয়। বাংলাদেশে আইনি ব্যবস্থাপনা, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে, এটা বাংলাদেশের একটা ন্যায্য অধিকার। আমাদের ন্যায্য অধিকার হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষের সাথে ট্রিট করবে, ব্যবহার করবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। কোন দলীয় তদবিরের মাধ্যমে শেখ হাসিনা একটা ফোন না করা পর্যন্ত কোনো একটা মীমাংসা হবে না, এটা আমাদের কখনো আশা না। তুলনামূলক ভালো থাকবে, উন্নত হয়েছে, 15 বছরে দেশের অতুলনীয় উন্নয়ন হয়েছে। সেখানে দৃশ্যমান অনেক, পদ্মা সেতু থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল সকল অনেক কাজ হয়েছে। পাশাপাশি দুর্নীতি, লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে। ইতিহাসে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে
এই 15 বছরের শাসন আমলে। সুতরাং শেখ হাসিনা যতটুকু বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিয়েছিল সেটা তার দলীয় সক্ষমতার ভিত্তিতে দিয়েছিল, কিন্তু বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন করে পুলিশ সহকারে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ করে যে প্রকৃত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। এর জন্য আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে, আর এই দুরবস্থার জন্য স্বয়ং শেখ হাসিনাই দায়ী। এবং আমি বিশ্বাস করি তিনি নিজেকে দায়ী বলে মনে করবেন এই কারণে, কারণ তিনি এককভাবে মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করেছেন, কিন্তু বাংলাদেশে আরো মানুষ যে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন তিনি তাদেরকে মূল্যায়ন করেননি। সুতরাং তার এই শাস্তি প্রাপ্য, তার এই অসম্মান প্রাপ্ত, তার এই ধিক্কার তার প্রাপ্য ছিল। তাহলে আপনি শেখ হাসিনাকেও গ্রহণ করতে চাচ্ছেন না, ডক্টর ইউনূসকে গ্রহণ করতে চাচ্ছেন না, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে কি আপনার দল নেতৃত্ব দিবে তেমনটি আশা করছেন? আমার দল সুনির্দিষ্টভাবে নেতৃত্ব দিবে সেটা আমি বলতে চাই না। জনগণ যে দলকে সমর্থন করবে তারা নিঃস্বার্থভাবে আমরা তাদের নেতৃত্বকে স্বীকার করে নিব। জনগণ যদি মনে করে বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃত্ব মেনে নিবে, আমাদের নেতৃত্ব মেনে নিবে, তাহলে জনগণের সাথে আমাদের সাথে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার মধ্য থেকে ভোটের মাধ্যমে সেটা নিশ্চিত করা হবে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনো অনেক সৎ যোগ্য মানুষ রয়েছে, দেশপ্রেমিক মানুষ রয়েছে। তারা যদি রাষ্ট্রের এই বিপদকালীন সময়ে যদি তারা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এগিয়ে আসে, রাষ্ট্রকে যদি তারা নেতৃত্ব দিতে চায়, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। বিশেষ করে একটা কথা সুনিশ্চিত, যে সমস্ত মায়ের সন্তানেরা এখনো দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, দেশকে ভালো কিছু দিতে চায়, নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসতে চায়, দেশকে রক্ষা করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তাদেরকে সাধুবাদ জানাবো। সেটা শুধু সুপ্রিম পার্টি নয়, যে কোনো পার্টির মধ্যে সেই সৎ যোগ্য নেতাদেরকে আমরা সমর্থন জানাই, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই তারা আরো ব্যাপকভাবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করুক এবং বাংলাদেশের রাজনীতিকে একটি স্বচ্ছ রাজনীতির চর্চার একটা ক্ষেত্র হিসেবে তাদের হাত ধরে নতুন নেতৃত্বের সৃষ্টি হোক। আপনি জানেন বুলবুল ভাই, আমি একটা নিউজ দেখলাম আজকে, সেখানে বাংলাদেশে 10টি সক্রিয় জঙ্গি সংগঠন আমি দেখলাম নিউজে 71 টিভির, যে সক্রিয়, এবং তাদের 2টা নেতাকে তারা ধরেছে এবং তাদের মাধ্যমে অনেক তথ্য তারা পেয়েছে। যদি এইভাবে সত্যিকার অর্থে যদি এই জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের মাথা চারা দিয়ে উঠে এবং দেশের নিয়ন্ত্রণ যদি এই মৌলবাদী শক্তির হাতে চলে যায়, তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে, সেখানে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে অবশ্যই হয়ে যাবে, সেখানে গণতন্ত্র থাকবে না, সেখানে আর এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো ছিটেফোঁটা থাকবে না, খেলাফতে ফিরে যাবে এবং সেক্ষেত্রে ইসলামিক শরিয়া আইনের মাধ্যমে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় অদূর ভবিষ্যতে সেইভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। যদি এখন আপনার বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ যারা মুক্তিযুদ্ধ করেছে বা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, 71-এ বিশ্বাস করে, এবং যারা এই 24-এর আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন মনে করে না, যারা মনে করে এটা জনগণের ছাত্র জনতার একটি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, তারা এই দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে, দেশের অধিকার, দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের জন্য এগিয়ে আসবে। অন্যথায় এই দেশ অতি সত্বর আফগানিস্তানের মতো হয়ে যাবে, নয়তো পাকিস্তানের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে সেটা আটকানোর মতো ক্ষমতা না জেনারেল ওয়াকারের থাকবে, না ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকবে। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, কিভাবে এই জঙ্গিবাদকে ঠেকানো সম্ভব? সেক্ষেত্রে আমার পরামর্শ, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, বিশেষ করে যারা গণতান্ত্রিক দল, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং যারা ইসলামিক দলগুলো আছেন তারা তাদের অবস্থানকে পরিষ্কার করা উচিত যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক হিসেবে কারা কারা চায় এবং বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কারা কারা চায়, এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য থেকে জনগণ যাদেরকে চাইবে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে যারা গণতান্ত্রিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জাতীয় পার্টি সহকারে আরো অনেক গণতান্ত্রিক দল আছে যারা গণতন্ত্রকে স্বীকার করে, তাদের একটা নির্বাচন ব্যবস্থা অতি সত্বর আসা উচিত এবং তারা সকল ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটু জটিল প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন হিসেবে দেখার চেষ্টা করছি কেউ কেউ, বাট আমরা অন্যরা কিন্তু বুঝতে পারি যে এটা একটা ডিজাইনের অংশ। তো আপনি যে কথা বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হলো, এখন এদেশের বড় দল বিএনপিকে যেভাবে পচানো হচ্ছে, তাদের বিভিন্ন নেতাকর্মীকে যেভাবে অপকর্ম করানো হচ্ছে, তার প্রেক্ষিতে যদি মানুষ ন্যূনতম একটি ভালো সরকারের জন্য জামাত বা স্থায়ীপন্থী দলকে ভোট দেয়, তাহলে সেই ডিজাইনের মধ্য দিয়ে কি জঙ্গিবাদের কোনো উত্থানের সম্ভাবনা আপনি দেখছেন? আমি এটাকে যদি একটা টেবিল ওয়ার্ক মনে করি, যদি যেহেতু জুলাই আগস্টের অভ্যুত্থানকে অনেকটা মেটিকুলাস ডিজাইন বলে ফেলছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতা, সেক্ষেত্রে বিএনপি কে পচানোর জন্য যে এটা মেটিকুলাস ডিজাইন না, সেটা আমি বিশ্বাস করি কিভাবে। তারা মাঠে আইন শৃঙ্খলাকে দুর্বল করে দিয়েছে, চাঁদাবাজিকে ব্যাপকভাবে উৎসাহিত করছে, এবং চাঁদাবাজদের কোনো বিচার হচ্ছে না, তারা অ্যারেস্ট হচ্ছে না, তারা প্রকাশ্যে গুলি করতেছে। আপনি যদি দেখেন মোহাম্মদপুরে কিভাবে গুলি করে চাঁদা নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে এগুলো ধরতে পারে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে। এখানে একটা শুনেন, আপনি এখন জেনারেল ওয়াকারের কাছে ক্ষমতাটা দিয়ে দেন, 3 দিনের মধ্যে বাংলাদেশে একটা পিঁপড়াও বাংলাদেশে রাত 8টার পরে রাস্তায় বেরোতে পারবে না। আমরা 111-এর সময় দেখি নাই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন কিভাবে চালাইছে। আমি তো তখন একদম কলেজে পড়া ছেলে, আমি কলেজ শেষ করেছি, তখন ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্র। আমি তো দেখেছি আমরা দরজা খোলা রেখে ঘুমাইছি, আমরা মনে ফুর্তিতে দিন যাপন করছি। আমরা মনে হয় স্বাধীনতার পরে এই 111-এর সরকারের মতো শান্তিতে, আমি আমার জ্ঞান থেকে বলতে পারি এতটা শান্তিতে মনে হয় বাংলাদেশের কেউ ছিল না। এত নিরাপত্তা ছিল, এত সুন্দর শাসন ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত হয়েছে তখন। তারপরে তো যা হবার ঘটছে। আপনি এখন ওয়াকারকে ক্ষমতা দিয়ে দেন, ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানকে, আপনি দেখেন তো কোন কোন জায়গায় কে কে চাঁদাবাজি করে, কে কে অমুকের লোক, কে ক্যাপ্টেনের লোক, কে অমুকের লোক, কে তমুকের লোক। আমি তো দেখি তো যে কয়দিন তারা প্রকাশ্যে চাঁদাবাজি করতে পারে। আমি আপনার সাথে এই টকশোর মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম, দেখেন তো 1 সপ্তাহ লাগবে না, কোথাও আপনি বাটি চালান দিয়ে কোনো সন্ত্রাসী পাবেন না, কোনো চাঁদাবাজি পাবেন না। লিখে রাখেন কাগজ কলমে, আমার কথা ভুল হলে আমাকে ধরেন। তো ব্যাপার হচ্ছে এগুলো মেটিকুলাস ডিজাইনেরই অংশ। এখন যারা এই মেটিকুলাস ডিজাইন করেছে, তারা 15-16 বছর ধরে শেখ হাসিনার ডাল ভাত খেয়ে তারা টেবিল ওয়ার্ক করে এই সমস্ত পলিসি অ্যাডপ্ট করেছে। সেই সমস্ত পলিসি এখন অ্যাপ্লাই হচ্ছে। সেখানে বিএনপি সেইখানে সেই জালে, সেই ফাঁদে পা দিয়েছে। বিএনপি এখন বাংলাদেশের চাঁদাবাজ হিসেবে, চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত। আর এখানে একমাত্র জামাত ইসলাম, যারা কখনো চাঁদাবাজি করে না, কিন্তু প্রশাসনের সর্বস্তরে তাদের আধিপত্য আছে, সেটা দেখা যায় না। যেমন আইসবার্গের 1 অংশ দেখা যায় আর নিচের 11 ভাগই দেখা যায় না। আইসবার্গ মানে একটা সমুদ্রের মধ্যে যদি বরফের স্তর হয়, সেখানে উপরের একটা ভাসমান অংশ দেখা যায়, মনে হয় ছোট্ট একটা অংশ, কিন্তু তার 11 ভাগই পানির নিচে থাকে, সেটা দেখা যায় না। তো জামাত ইসলাম এখন সর্বস্তরে, জামাত ইসলাম বাংলাদেশের শাসন ব্যবস্থার আদ্যে পাদ্যে জড়িয়ে আছে জামাত ইসলাম। বিএনপি শুধু চাঁদাবাজি করছে, আর বিএনপির এই ভগ্নদশার সৃষ্টি হয়েছে। এগুলো সব মেটিকুলাস ডিজাইন বলে আমি মনে করি। তবে এই সমস্ত চাঁদাবাজি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। বিএনপির দলের স্বার্থকে বড় করে দেখতে হবে, জাতীয় স্বার্থকে বড় করে দেখতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বড় করে দেখতে হবে, সবচেয়ে বেশি বড় করে দেখতে হবে জনগণের স্বার্থ। যে জনগণের কাছ থেকে তারা চাঁদা নিয়েছে, সেই চাঁদাগুলো জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের ভালোবাসাটাকে অর্জন করতে হবে। অন্যথায় ভোট আসলে বিএনপি আসলে যেভাবে ভাবতেছে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তার ধারে কাছেও বিএনপি থাকতে পারবে না, একদমই পারবে না। ঠিক আছে, ধন্যবাদ জনাব সৈয়দ সামাদ বাচ্চু। আপনার এই বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা আশা করব আমাদের শ্রোতারাও অনেক কিছু বুঝতে পেরেছেন। আবারও আপনার সাথে আমরা মিলিত হব আরেকদিন। আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে 1 লাইনে কিছু বলার থাকে। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অগণিত দর্শককে বলতে চাই, আপনারা দয়া করে আবেগ, অনুরাগ, বিরাগ দ্বারা প্রভাবিত না হয়ে দেশ প্রেম দ্বারা প্রভাবিত হবেন। আমি হাত জোর করে আপনাদের কাছে বলছি, বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। কেউ কেউ রয়ের ষড়যন্ত্র বলে, কেউ কেউ মোসাদের ষড়যন্ত্র বলে, কেউ কেউ আইএসআই এর ষড়যন্ত্র বলে, এখানে আইএস এর ষড়যন্ত্র বলে। কিন্তু বাংলাদেশ আপনার আমার সকলের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না, দেশকে ভালোবাসবেন এবং দেশপ্রেম দ্বারা উৎসাহিত হয়ে দেশের কাজ করবেন।
জি, জি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও এই টক শো নিয়ে আমাদের দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।